খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যে সুনামি আসছে, প্রথম দফা ভোটের ফল কি হবে বাংলায়, বিরাট দাবি হিমন্ত বিশ্ব শর্মার। দ্বিতীয় দফায় ভোটে কলকাতাতেও এবার কত আসন পাচ্ছে বিজেপি, জানালেন অমিত শাহ। আমার পরিবারের সদস্য, ওর শরীরে হিন্দু রক্ত বইছে, ফিরহাদকে নিয়ে চাঞ্চল্যকর দাবি মমতার। টিএমসির খেলা শেষ, প্রথম দফাতেই বাজিমাত, বাংলায় বিজেপির বড় জয়ের দাবি শাহের। এবেলা 152টি আসনের মধ্যে 110টির অধিক আসনে বিজেপি জিততে চলেছে। অর্থাৎ দ্বিতীয় দফা মিলে আমরা প্রচণ্ড বহুমত নিয়ে শুদ্ধরূপে সরকার গঠন করব, দাবি অমিত শাহের। চুল দাড়ি গোঁফ কামিয়ে বোলপুর শহরে ঘুরব, বিজেপিকে কত আসন পাওয়ার শর্ত দিলেন অনুব্রত। খোকাবাবুর পাল্লায় পড়ে সব শেষ, বাইরনের হার শিকার আসতেই তীব্র কটাক্ষ অধীরের। বিজেপিতে যোগ দিতেই জোর ধাক্কা খেলেন রাঘব চাড্ডা, 24 ঘন্টায় 1 মিলিয়ন ফলোয়ার কমল সোশ্যাল মিডিয়ায়। জাতীয় স্তরে বাঙালির জয় জয়কার, ভোটের মাঝেই মাস্টার স্ট্রোক কেন্দ্রের নীতি আয়োগের শীর্ষ নেতৃত্বে 2 অভিজ্ঞ বাঙালিকে আনছে মোদী সরকার। সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লাল পার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত। আমাদের সব পুড়ে গেছে, 6 থেকে 7টা বাচ্চার খোঁজ নেই, আসুক এবার চাইতে, না মোদি না দিদি। মমতা এবার চুরি করতে পারেনি, আমরা ক্ষমতায় আসছি, বলছেন শুভেন্দু। মোট কটা আসন পাচ্ছে তৃণমূল, অঙ্কটা জানিয়ে দিলেন অভিষেক। হুঙ্কার লাইনের জবাব লাইনে দিতে হবে। মমতাকে মা বলে উঠলেন নওশাদ সিদ্দিকী, প্রচারের মাঝেই চাঞ্চল্যকর মন্তব্য, যা বললেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী। বাংলায় সুশাসনের নতুন ভোরের শুরু, রেকর্ড ভোট পড়তেই নাম না করে তৃণমূলকে বিঁধলেন অমিত শাহ। এবেলা 2 বছর আগে প্রেমিকের সঙ্গে পালান, ভোট দিতে এসে স্বামীর হাতে পাকড়াও, ভোট কেন্দ্রে যা ঘটল তাজ্জব, ফাঁসি দেওয়া। বিজেপিতে যোগ দেওয়ার পরেই জনসমর্থন কমছে চাড্ডার, 24 ঘন্টায় জনসমাজে কমল 10 লক্ষ ফলোয়ার্স। ওরা দেশদ্রোহী কাজ করে, বাবুল সুপ্রিয় রাজ্যপালকে কি করেছিল জানেন, বিস্ফোরক দিলীপ। অশান্তি হলেই বেল্ট ট্রিটমেন্ট, প্রথম দফার মতোই দ্বিতীয়তেও পুনর্নির্বাচনহীন লক্ষ্যে কমিশন। 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া আর কালবৈশাখী, দক্ষিণবঙ্গের 11টি জেলায় হাই অ্যালার্ট জারি। বাংলায় নির্বাচনী প্রচারে সায়নীকে মদিনার ঠিকানা দিলেন মামা। গরুর গাড়িতে চড়ে তৃণমূলের প্রচার, হঠাৎ ছুটে পালালো গরু, তারপর আজব কাণ্ড আউশ গ্রামে। আপে ফাটলের মাঝেই বোমা ফাটালেন অশোক গেহলট, বিজেপিকে তুলোধনা। মাত্র 5 টাকাতেই পেট ভরে খেতে পারবেন, মোদিকে মা ক্যান্টিনে আমন্ত্রণ কুণালের। ভোট মিটতেই মুর্শিদাবাদে চোরা শিকারি আইপ্যাক, কংগ্রেস প্রার্থীদের কেনার চেষ্টা চলছে, অভিযোগ অধীরের। তীব্র দাবদাহের মধ্যে একটু স্বস্তি, আজ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়, তাপপ্রবাহের সতর্কতাই বা রয়েছে কোথায়। ডিটেনশন ক্যাম্পে একজন বাঙালি হিন্দু থাকলেও ইস্তফা দেব, তৃণমূলকে খোঁচা চ্যালেঞ্জ হিমন্তের। ভোটের দিন বড় চাল তৃণমূলের, আপনাদের পাশে আমরাই ছিলাম, পুরনো লড়াই মনে করিয়ে ভোট চাইলেন নেত্রী। তাপপ্রবাহের জেরে গরমের ছুটির ঘোষণা সরকারের, সোমবার থেকে টানা 2 মাস বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল। 34টি আঘাতের চিহ্ন, এনসিবি হেফাজতে বিএসএফ জওয়ানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তে নতুন মোড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। দ্বিতীয় দফা ভোটের আগে ফের বাংলায় হিমন্ত বিশ্ব শর্মা। নিউ টাউনের একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয়ে বিজেপি
হয়ে জোরালো মন্তব্য শোনা গেল অসমের বিদায়ী মুখ্যমন্ত্রীর মুখে। এদিন তিনি বলেন, পশ্চিম বাংলার জন্য অশোক লাহিড়ী নীতি আয়োগের সদস্য হয়েছেন। এটা বাংলার জন্য সুখবর। বাংলাকে শুভেচ্ছা জানিয়ে ভোটের ফলাফল নিয়ে বড় দাবি তুললেন হিমন্ত। জানা গেছে, জয়সুদ্দিন সিংহ গত 3 মার্চ জম্মু থেকে গ্রেপ্তার করে এনসিবি একটি মাদক সংক্রান্ত মামলার তদন্তে। তিনি তখন ছুটিতে ছিলেন। এরপর তাকে তদন্তের জন্য অমৃতসরে নিয়ে যাওয়া হয়, কিন্তু 20 মার্চ আচমকাই তার মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এনসিবির দাবি ছিল জসউইন্দের সিং কার্ডিয়াক ইভেন্ট বা হৃদরোগজনিত কারণে মারা গিয়েছেন, কিন্তু পরিবারের অভিযোগ এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং এটি কাস্ডিয়াল টর্চারের ফল। এই বিতর্কের মধ্যেই সামনে আসে পোস্টমর্টেম রিপোর্ট, যা পুরো ঘটনাকে নতুন মোড় দিয়েছে। রিপোর্ট অনুযায়ী দেহে মোট 34টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে 24টি আঘাত মৃত্যুর 2-4 দিন আগে, বাকি 9টি আঘাত মৃত্যুর ঠিক আগের 24 ঘন্টার মধ্যে। শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং মাথায় গুরুতর চোটের প্রমাণ মিলেছে। একদিকে যখন প্রথম দফার পর কে কত আসন পেতে পারে তা নিয়ে বিস্তর ভবিষ্যৎবাণী চলছে, তার মধ্যে দ্বিতীয় দফার জয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছে সব পক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টানা রয়েছেন কলকাতায়। তিনি ইতিমধ্যে দাবি করেছেন, প্রথম দফার 152টি আসনের মধ্যে 110টি বিজেপি পাচ্ছে। কিন্তু দ্বিতীয় দফা, অনেকের মতেই দ্বিতীয় দফায় যে যে জেলার ভোট, সেখানে পাল্লা ভারী তৃণমূলের। সেখানে কি বেগ পেতে হবে বিজেপিকে? এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অমিত শাহ বললেন, এবার এখানে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অন্যবারের থেকে এবার এই এলাকা থেকে আমরা অনেক বেশি আসন পেতে চলেছি। 3 দিন আগে দমদমের জনসভায় অমিত শাহ বলেন, তৃণমূলের গুন্ডারা কলোনিতে গিয়ে বড় বড় ফ্ল্যাটে গিয়ে বলে আসছে, বেরোবেন না, 29 তারিখ সমস্যা হবে। আমি আজ তৃণমূলের গুন্ডাদের বলে যাচ্ছি, 29 তারিখ বাইরে বেরোবে না, না হলে গুন্ডারা সমস্যায় পড়বে। শুক্রবার এবিপি আনন্দর মাধ্যমে অমিত শাহ বহুতলে থাকা ভোটারদের আবারও বললেন, কমিশন আপনাদের নিরাপত্তার এবারে সুব্যবস্থা রেখেছে। আপনারা অকুতভয় হয়ে ভোট দিতে আসুন। এবার আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। সদ্য মিটেছে প্রথম দফার ভোট। আগামী 29 তারিখ দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তার আগে প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা বন্দর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের সমর্থনে জনসভা করেন তিনি। আর সেখানেই চাঞ্চল্যকর মন্তব্য করেন মমতা। বরাবরই মমতার প্রিয় মানুষ ফিরহাদ ওরফে ববি হাকিম। তার জন্য প্রচারে এসে মমতা বলেন, ববিকে ভোট দেবেন নাকি দেবেন না? আপনারা যদি ববিকে ভোট না দেন, তাহলে ববি আমার জায়গায় কাজ করবে কেন? এরপরে তিনি বলেন, হিন্দু রক্ত বইছে ফিরহাদ হাকিমের শরীরে। কি বললেন মমতা? মমতা বললেন, ওর মা ব্রাহ্মণ ছিলেন আর ওর বাবা মুসলিম। এমনটা দেখেছেন কখনো? ওর শরীরে হিন্দুরও রক্ত বইছে আর মুসলিমেরও। তিনি আরও বলেন, ফিরহাদ তার মাকে রক্ত দিয়েছিলেন, প্রাণ বাঁচিয়েছিলেন তার মায়ের। এমনকি তার মা যখন মারা গেলেন তখনও অনেক কিছু সামলেছিলেন ববি। হুগলির উত্তরপাড়ায় আয়োজিত এক বিশাল জনসভায় তৃণমূল কংগ্রেসের শাসনকাল নিয়ে কড়া আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম দফার ভোট শেষ হওয়ার পর আত্মবিশ্বাসী মেজাজে তিনি দাবি করেন, প্রাথমিক এই দফার নিরিখেই বিজেপি 110টির বেশি আসনে জয় নিশ্চিত করতে চলেছে। উত্তরপাড়ার এই সভা থেকে তিনি রাজ্যের শাসক দলকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়ে স্পষ্ট জানান, 5 তারিখেই তৃণমূলের রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটবে। তৃণমূলের বিদায় ঘণ্টা ও অনুপ্রবেশ ইস্যু স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, এবার রাজ্যবাসীর পক্ষ থেকে দিদিকে বিদায় জানানোর সময় এসেছে। বাংলায় রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি দাবি করেন, 5 তারিখের পর তৃণমূলের রাজত্ব শেষ হতে চলেছে। শাহের এই বক্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এটি ভোটারদের মানসিকতা ও সাংগঠনিক শক্তির একটি আগাম ইঙ্গিত হিসেবে পেশ করা হয়েছে। রাজনৈতিক মেরুকরণ ও প্রভাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বক্তব্যের মূলে রয়েছে অনুপ্রবেশ ইস্যু এবং ধর্মীয় ও সামাজিক মেরুকরণ। বাংলাকে অনুপ্রবেশকারী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নটি ফের সামনে নিয়ে এসেছেন। বিশ্লেষকদের মতে শাহের এই রণকৌশল মূলত সীমান্ত সংলগ্ন এলাকা এবং হিন্দু ভোট ব্যাংককে সংহত করার একটি প্রচেষ্টা। প্রথম দফায় 110টির বেশি আসন পাওয়ার যে সংখ্যাতাত্ত্বিক দাবি তিনি করেছেন,
তা কর্মীদের মনোবল বাড়াতে বড় ভূমিকা নিতে পারে। কলকাতা সারাদিন। আমি গতকাল গভীর রাত পর্যন্ত জেলার নেতাদের সঙ্গে প্রথম দফার ভোটের বিষয়ে গভীর আলোচনা করেছি। আর আপনাদের স্পষ্টভাবে বলে দিতে চাই যে 152টি আসনের মধ্যে 110টির অধিক আসনে বিজেপি জিততে চলেছে। এর অর্থ শোভন গায়েন। কলকাতা সারাদিন। আমি গতকাল গভীর রাত পর্যন্ত জেলার নেতাদের সঙ্গে প্রথম দফার ভোটের শোভন গায়েন। কলকাতা সারাদিন। আমি গতকাল গভীর রাত পর্যন্ত জেলার নেতাদের সঙ্গে প্রথম দফার ভোটের বিষয়ে গভীর আলোচনা করেছি। আর আপনাদের স্পষ্টভাবে বলে দিতে চাই যে 152টি আসনের মধ্যে 110টির অধিক আসনে বিজেপি জিততে চলেছে। এর অর্থ হলো যে দ্বিতীয় দফা মিলে আমরা প্রচণ্ড বহুমত নিয়ে শুদ্ধরূপে সরকার গঠন করব। বাংলার বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণের পরের দিন কলকাতায় বসে এমন চাঞ্চল্যকর দাবি করলেন অমিত শাহ। কিন্তু প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে 110 আসন জেতা নিয়ে আত্মবিশ্বাসী হলেন? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি জানালেন, প্রতিষ্ঠান বিরোধী হওয়া এখানে প্রবল। অনেকদিন পর বাড়ির মহিলারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছে। তারা সকলে দুর্নীতি থেকে মুক্তি চান। ভোটদানের হার এত বেশি, এসব পর্যালোচনা করেই আমরা সংখ্যাটা বুঝতে পেরেছি। প্রথম দফা ভোটের পরেই বিস্ফোরক অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত জানিয়েছেন, গতকাল তার দেওয়া বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, তার মন্তব্যের প্রকৃত অর্থ বিকৃত করা হয়েছে। তিনি বলেন, যদি বিজেপি 200টি আসন পায় তাহলে আমি আমার চুল দাড়ি ও গোঁফ একদিক থেকে কামিয়ে গোটা বোলপুর শহর ঘুরব। পাশাপাশি তার দাবি, সিপিএম এবারের নির্বাচনে একটিও আসন পাবে না এবং তারা শূন্যতেই থেমে যাবে। তার কথায়, রয়্যাল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়েছে, তাই সবাই ভয়ে দূরে সরে পালাচ্ছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দেন। বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট আজ থেকে কয়েক বছর পিছিয়ে গেলে অনুব্রত মণ্ডলের একটা ডায়লগ এবং হুঙ্কারে কেঁপে উঠত বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বরা। লোকসভা, পৌরসভা অথবা বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে দেখা যেত একদম দাবাং রূপে। ফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের পরাজয়ের শিকারের মন্তব্য ঘিরে বঙ্গ রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। একসময়ের কংগ্রেসের টিকিটে জেতা বাইরনের এই ভবিষ্যৎবাণী নিয়ে এবার মুখ খুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নিজের একদা স্নেহভাজন এই নেতার এমন পরিণতি নিয়ে যেমন আক্ষেপ প্রকাশ করেছেন অধীর, তেমনি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের প্রভাবে তার রাজনৈতিক মতিভ্রম হয়েছে বলেও কড়া শ্লেষ ছুড়ে দিয়েছেন তিনি। অধীর চৌধুরীর দাবি, বাইরন বিশ্বাস কংগ্রেসের বিধায়ক হিসেবে যথেষ্ট সম্মানের সঙ্গেই ছিলেন, কিন্তু তৃণমূলের প্রলোভনে পা দিয়ে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন। অধীরের মতে, নিরাপত্তা বা বাড়তি সুবিধার আশায় খোকাবাবুর হাত ধরে বাইরন যে ভুল করেছিলেন, আজ সাগরদিঘির মানুষ তাকে বাই বাই করার মাধ্যমে তার জবাব দিচ্ছে। এই দলবদলই যে বাইরনের কাল হয়েছে, অধীরের বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট। আম আদমি পার্টি থেকে বিজেপিতে যোগ দেওয়ার সুফল এখনও জানা যায়নি, তবে রাতারাতি বিপুল সংখ্যক অনুরাগী হারালেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা এক ধাক্কায় নেমে গেল অনেকটাই। মূলত কম বয়সী ছেলেমেয়ে যারা এতদিন রাঘবের প্রশংসায় মুখর ছিলেন, তারাই সরে এসছেন বলে জানা যাচ্ছে। সমস্ত জল্পনা কল্পনা সত্য প্রমাণিত করে একদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব। আসন্ন পাঞ্জাব নির্বাচনে তিনি গুরুদায়িত্ব পেতে পারেন বলে জানা যাচ্ছে, কিন্তু তার এই সিদ্ধান্তে অনেকেই আহত, যার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে রাঘবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও। সরাসরি রাঘবের সমালোচনা করার পাশাপাশি তাকে ফলো করা বন্ধ করে দিয়েছেন অনেকে। ডিজিটাল যুগের নেতার জনপ্রিয়তার অনেকটাই নির্ভর করে সোশ্যাল মিডিয়ার ওপর। এমনকি সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার তার ওপর নেতার বাজারও নির্ভর করে। বিজেপিতে যোগ দেওয়ার পর রাতারাতি প্রায় 1 মিলিয়ন বা 10 লক্ষের বেশি ফলোয়ার কমে গিয়েছে রাঘবের। হিসেব মিলিয়ে দেখা যাচ্ছে, শুক্রবার বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত ইনস্টাগ্রামে 37 বছর বয়সী রাঘবের ফলোয়ার সংখ্যা ছিল 1,46,00,000। শনিবার সকালে তা নেমে আসে 1,35,00,000। বেলা বাড়লে আরও কমে 1,34,00,000 হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতি সচেতন অল্প বয়সী ছেলেমেয়ে, বিশেষ করে জেনারেশন জেডদের মধ্যে বিপুল জনপ্রিয় রাঘব বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তে তাদের অনেকেই হতাশ।